হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আবার। তো আজকে আগের দিন আমরা একটু রুটিন বুঝেছিলাম। ওই ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে পরে ওই ভিডিওটা এখনই গিয়ে চেক আউট করো, কারণ এই সব জিনিসগুলো একটা জিনিসের সাথে খুব রিলেটেড, সেটা হচ্ছে আমাদের ডেইলিকার রুটিন। তো এই ভিডিওটার মাঝখানে তুমি এই ভিডিওটাকে পজ করে বা ভিডিওটা দেখার পরে গিয়ে আমার ওই ভিডিওটা দেখতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ওই ভিডিওটা না দেখলে পরে এগুলো পড়া, মানে এগুলো পড়তেও তো সময় লাগবে, আর এগুলো পড়তে গেলে যদি ওই সময়টাই ম্যানেজ না হয় সেই ক্ষেত্রে এগুলো পড়া কিন্তু বৃথা। তো আগে আমি রেকমেন্ড করব যে আমার আগের একটা ভিডিও বানিয়েছিলাম আমি রুটিন নিয়ে, তো ওই রুটিনের ভিডিওটা দেখো তুমি, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, তারপরে এসে এই ভিডিওটা দেখো ডিরেক্ট। আজকে আমরা পড়বো গ্র্যাভিটেশনাল ফোর্স, ফিজিক্সের খুব আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে খুব ইম্পর্টেন্ট, কারণ এক্সামে কোন কোশ্চেনটা ছেড়ে কোন কোশ্চেনটা দিয়ে দেবে সেটা আমরা কেউ জানি না। তো সেই জন্য আমাদের কাছে সিলেবাসের যেগুলো টপিক আছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে একটারও আমি সংজ্ঞা বা ডেফিনেশন লিখিনি। কেন লিখিনি বলছি। ল অফ গ্র্যাভিটেশন মানে গ্র্যাভিটেশনের একটা সূত্র আছে। গ্র্যাভিটেশনের সূত্রটা হচ্ছে, এটা যদি আর্থ হয় আর এটা যদি মার্স হয়, তাহলে পরে এই আর্থ আর এই মার্সের একটা ভর আছে, আর্থের একটা ভর আছে, তাই তো দুইজনেরই মাস আছে আর কি। তো আচ্ছা, মার্স বলি না, এটাকে আমি জুপিটার বলি। তো ধরো আর্থ আর জুপিটার পাশাপাশি আছে, মানে একটা পার্টিকুলার ডিস্টেন্সে আছে। এবার এই আর্থ আর জুপিটারের মাস আছে আলাদা আলাদা। তো ল অফ গ্র্যাভিটেশনে বলেছে যে এই এটার মাস আর এটার মাস, এই দুটোর মাসই এই দুটোর মধ্যে যে ফোর্সটা লাগছে সেই ফোর্সটার সমানুপাতিক হবে। মানে কি? মানে হচ্ছে যে এখানে এখানে একটা মার্কার আছে, এখানে একটা মার্কার আছে, ঠিক আছে? তো এই দুটো মার্কারের মধ্যে একটা ফোর্স কাজ করবে। এই দুটো মার্কারের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা কিসের উপর নির্ভরশীল হবে? এটা আর এটার মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা এটার আর এটার মাসের উপরে নির্ভরশীল। তো এটার মাস আর এটার মাস, দুটোর মাস যত বেশি হবে এই দুটোর আকর্ষণ তত বেশি হবে, বা এটার মাস অনেক বেশি হলো এটার থেকে, সেই ক্ষেত্রেও এই দুটোর আকর্ষণ হবে। যেটা আমরা দেখতে পারি সূর্যের ক্ষেত্রে, পৃথিবীর থেকে সূর্যের মাস অনেক গুণ বেশি, মানে অনেক লক্ষ গুণ বেশি, সেই ক্ষেত্রেও কিন্তু সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে, বা সূর্য পৃথিবীকে পার্টিকুলার একটা ওয়েতে আকর্ষণ করছে, যেখানে সূর্যকে নাভিতে রেখে পৃথিবী সূর্যের চারিদিকে এরকম করে ঘুরতে পারছে। তো সেই ক্ষেত্রে এই দুটোর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা এই দুটোর মাসের উপরে নির্ভরশীল হবে। প্রথম লাইনে এটাই বলা, এফ প্রপোর্শনাল টু m1 m2, মানে এফ m1 m2 এর উপর নির্ভরশীল, এবং এই দুটোর কম্বাইন করে, মানে এই দুটোর মাল্টিপ্লিকেশনে কম্বাইন করে যে মানটা আসবে সেটা ফোর্সের মান হবে। আরেকটা কি ফর্মুলা আছে? আরেকটা আছে হচ্ছে যে এফ প্রপোর্শনাল টু 1/r²। মানে কি? মানে হচ্ছে যে এই দুটোর মধ্যে যেই ডিস্টেন্সটা আছে না, এই দুটোর মধ্যে যেই ডিস্টেন্সটা আছে সেটা ফোর্সের ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি? যদি ডিস্টেন্স বাড়ে তাহলে পরে ফোর্স কমবে, যদি ডিস্টেন্স কমে তাহলে পরে ফোর্স বাড়বে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে পরে এই দুটোর মাঝখানে যেই লেন্থটা আছে, এই লেন্থটার স্কয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে ফোর্সের। এই যে মাঝখানে যে আরটা মানে হচ্ছে রেডিয়াসটা বা ডিস্টেন্সটা আর কি। এই যে মাঝখানের এই আরটার মান যত বেশি হবে, আর অ্যাকচুয়ালি কি আর স্কোয়ারের মান যতটা বেশি হবে তত ফোর্সটা কম হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক এদের মধ্যে। এই আর এর স্কোয়ারের মান যতটা বেশি হবে ততটা ফোর্সটা কম হবে, এবং এই আর এর স্কোয়ারের মান যতটা কম হবে ততটা ফোর্সটা বেশি হবে। একটা চুম্বকের মতনই ধরে নাও, এখানে যদি দুটো চুম্বক, এখানে আমার কাছে আছে মিলি, হ্যাঁ, এখানে যদি তুমি দুটো চুম্বক এভাবে ধরো, এই দুটো চুম্বক আছে, এই দুটো চুম্বক যদি তুমি এখানে ধরো, অতটা কিন্তু অ্যাট্রাক্ট কিন্তু করছে থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যালি অতটা অ্যাট্রাক্ট করছে না। সেই ক্ষেত্রেই যদি আমি এটার ডিস্টেন্সটা কমিয়ে নিয়ে আসি, এটা অপোজিট দিক ছিল, এটার ডিস্টেন্সটা যদি আমি কমিয়ে নিয়ে আসি তাহলে পরে কিন্তু এটা একে অপরকে অ্যাট্রাক্ট আরও বেশি করবে, যত ডিস্টেন্স কমবে, লাস্টে গিয়ে লেগে যাচ্ছে। আমি যত এটার মধ্যে থেকে এটার মধ্যাকার ডিস্টেন্সটা বাড়াচ্ছি তত ফোর্সটা কমছে, বাট যত আমি কাছে আনছি তত ফোর্সটা বাড়ছে, মানে যত ডিস্টেন্স কমছে তত ফোর্সটা বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল এই সম্পর্কটা? আচ্ছা, এখন
এই দুটো রিলেশনকে একসাথে করে একটা ফর্মুলায় আনা হয়েছে, যে ফর্মুলাটা হচ্ছে এফ প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। মানে এই দুটো ফর্মুলাকে মিক্স করে দেওয়া হয়েছে, এফ প্রপোর্শনাল টু m1 m2 বাই আর স্কোয়ার। এবার আমরা সবসময় জানি যে এই প্রপোর্শনের চিহ্নটাকে যদি সরাতে হয় তাহলে পরে একটা কনস্ট্যান্ট আমাদের দরকার। এই প্রপোর্শনের চিহ্নটাকে যদি আমাদের সরাতে হয় সবসময় একটা কনস্ট্যান্ট দরকার। তাই আমরা এইখানে ইজুগাল টু দিয়ে এখানে একটা কনস্ট্যান্ট এনেছি। এই কনস্ট্যান্টটা জিটা কি? জিটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হচ্ছে জি। আর সাথে সাথে এই জি এর মানটাও আমাদের মনে রাখা দরকার, 6.67 ইন্টু 10⁻⁻11। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের যে জি আছে এটার মান। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, বড় হাতের জি আর ছোট হাতের জি কখনো গোলাবে না। বড় হাতের জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর ছোট হাতের জিটা হচ্ছে পৃথিবী যেই বলে আমাদেরকে নিজের দিকে টানছে সেটা। এটার মান হচ্ছে 9.8 আর এটার মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11। ঠিক আছে? আচ্ছা, এটা গেল, এতটুকু বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে, দেখো এই যে আমি গোটাটা বোঝালাম, আমার কিন্তু কোনো রকম ডেফিনেশনের দরকার হলো না। কিন্তু যদি আমাকে বলে ল অফ গ্র্যাভিটেশন কি, আমি বলবো একটা বস্তুর ভর, একটা বস্তু গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো বস্তুর ভরের সাথে সমানুপাতিক, এবং দুটো বস্তুর মধ্যে যে ডিস্টেন্সটা আছে তার স্কয়ারের বা বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এই লাইনটার থেকেই আমরা এই ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। আর এই ফর্মুলাটা যখন আমরা পাচ্ছি তখন আমরা জানছি যে এই প্রপোর্শনের চিহ্নটা যদি আমরা উঠাতে চাই তাহলে পরে আমাদেরকে এখানে ইজুগাল টু লিখতে হবে আর একটা কনস্ট্যান্ট রাখতে লাগবে। সেই ক্ষেত্রে এক্ষেত্রে একটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টটার মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11। রিভিশন হয়ে গেল? আচ্ছা, এখন আমি আসি ওয়েট অফ বডি। এই যে ভর আর ভার, ওয়েট মানে হচ্ছে ভার আর মাস মানে হচ্ছে ভর, এই দুটোর মধ্যে পার্থক্য কি? কোনো বস্তুর ভর সব জায়গায় একই হবে, কোনো বস্তুর মাস সব জায়গায় একই হবে, বাট কোনো বস্তুর ওয়েট সব জায়গায় একই নাও হতে পারে। এখানে যেটা হবে, চাঁদে এর থেকে 6 গুণ কম হবে, কারণ চাঁদে আমাদের পৃথিবী আমাদের যেই হারে আকর্ষণ করছে, চাঁদের উপরের মানে চাঁদের ভূপৃষ্ঠের উপরে যে কোনো জিনিসকেই তার থেকে 6/1 জোরে আকর্ষণ করে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এখানে পৃথিবীতে ওয়েট হয় 60 কেজি, চাঁদে হবে আমাদের 10 কেজি। ঠিক আছে? তো এটা হচ্ছে ওজন। ওজন মানে কি? কোনো একটা বস্তুকে, এই একটা ধরো বস্তু আছে, এই বস্তুটাকে পৃথিবী যেই হারে নিচের দিকে টানছে ওটাকে আইডেন্টিফাই করছে হচ্ছে তার ওজন দিয়ে। ঠিক আছে? এটার একটা পার্টিকুলার মাস আছে, এটার একটা পার্টিকুলার ভর আছে, বাট এই জিনিসটাকে পৃথিবী যেই ফোর্সে নিজের দিকে আকর্ষণ করছে এই ফোর্সটাকে বলা হচ্ছে, বা এই গোটা ব্যাপারটাকে আমরা বলছি হচ্ছে এটার ভার বা ওয়েট বা ওজন। খুব সোজা ব্যাপার। তো ওয়েট ইজ ইকুয়াল টু কি? মাস ইন্টু গ্র্যাভিটেশনাল ফোর্স। ওয়েট ইজ ইকুয়াল টু হচ্ছে মাস ইন্টু ছোট জি। বললাম ভরের ওপর পৃথিবী যেই বলে আকর্ষণ করছে সেটাই ওয়েট। ভর এটার আছে একটা, এটার উপরে পৃথিবী 9.8 ফোর্স দিয়ে আকর্ষণ করছে নিজের দিকে। তো এটার ভরের সাথে যখন আমি 9.8 যুক্ত মাল্টিপ্লিকেশন করব তখন আমরা ওয়েট এটার পেয়ে যাব বা এটার ভার পেয়ে যাব। সেই জন্যই বলে যে সব ক্ষেত্রে ভার সমান হয় না, বাট একটা জিনিসের ভর সমান হয়। কেন ভার সমান হয় না? কারণ আমাদের পৃথিবীটা, এখানে তো জায়গা কম পড়ে গেল। আচ্ছা, আমাদের পৃথিবীটা এরকম থাকে। আচ্ছা, এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে ইকুয়েটার, নিরক্ষরেখা। এবার নিরক্ষরেখা না মূল মধ্যরেখা, ইকুয়েটর মানে হচ্ছে যেটা, বাংলাটা আমার ঠিক খেয়াল করছে না, বাট ইকুয়েটর মানে হচ্ছে যেটা পৃথিবীকে মাঝখান থেকে সমদ্বিখণ্ডিত করেছে, এটা হচ্ছে ইকুয়েটর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নর্থে আর সাউথের ডিস্টেন্সটা কম। যদি ডিস্টেন্স কম হয় তাহলে পরে আকর্ষণটা কি হবে আমরা জানি, ডিস্টেন্স যদি কম হয় আকর্ষণটা কি হবে? বাড়বে। তো সেই ক্ষেত্রে কোনো একটা বস্তু যদি এইখানে থাকে তাহলে পরে পৃথিবী তাকে জোরে আরো নিজের দিকে টানবে। সেই জন্য যে কোনো বস্তুরই পোলে, নর্থ পোল বা সাউথ পোলে ওয়েটটা বেশি হয়। আবার এটারই কাউন্টার করলে পরে এখানে বোঝা যায় যে কোনো বস্তু যদি এখানে থাকে, মানে ইকুয়েটরের একদম ওপরে থাকে, তাহলে পরে এটার থেকে এটার ডিস্টেন্সটা কি বেশি। আর আমরা জানি যখনই ডিস্টেন্স বাড়বে তখনই ফোর্স কমবে। তো ডিস্টেন্স এখানে বাড়ছে, তাই বলে এখানে পৃথিবী এটাকে খুব কম
মানে নর্থ আর সাউথের থেকে তুলনামূলক কম ফোর্সে আকর্ষণ করবে। তো ইকুয়েটারে যদি কোনো বস্তু থাকে, আমরা যদি ইকুয়েটারে দাঁড়াই আমাদের ভার একরকম হবে, আর আমরা যদি নর্থে বা সাউথ পোলে দাঁড়াই তাহলে পরে আমাদের ভার আরেক রকম হবে। নর্থ এবং সাউথ পোলে দাঁড়ালে আমাদের ভারটা বেশি হবে, কারণ পৃথিবী আমাদের জোরে টানছে। কেন জোরে টানছে? কারণ ডিস্টেন্সটা কম আমাদের আর পৃথিবীর মধ্যে। কিন্তু সেইখানেই যদি আমি ইকুয়েটারে দাঁড়াই তাহলে পরে আমার আর পৃথিবীর মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি, সেই জন্য পৃথিবী আমাকে আসতে টানছে, সেই জন্য আমার ভারটা ওখানে কম হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার ওয়েট অফ বডি বোঝা গেল। এখন এটাকে আমরা একটু অঙ্কের মাধ্যমে বা কয়েকটা টার্মের মাধ্যমে বুঝি। ওয়েট ইজ ইকুয়াল টু মাস ইন্টু জি। জি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেই ফোর্সটা পৃথিবী যে কোনো বস্তুকে নিজের দিকে টানছে, সেই ফোর্সটা হচ্ছে ছোট হাতের জি। এই ছোট হাতের জির মানটা আমরা 9.8 কেন বা কিভাবে পেলাম? জি আমি প্রথমে বললাম যে একটা ফোর্স, তো একটা ফোর্স যদি হয় তাহলে পরে দুটো বস্তু আছে। দুটো বস্তু কি কি? দুটো বস্তু হচ্ছে, একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে আমরা। পৃথিবীর তুলনায় আমাদের ওয়েট বা পৃথিবীর উপরে যে কোনো জিনিসের ওয়েট খুবই নগণ্য হয়। তো এই জিনিসটাকে, আমাদের ওয়েটটাকে বা কোনো অন্য কোনো বস্তু পৃথিবীর উপরে যদি থাকে সেই বস্তুর ওয়েটটাকে আমরা খুব নগণ্য বলে নেগলিজেবল ধরি, তাই ধরি না, ছেড়ে দিই। খালি পৃথিবীর ওয়েটটাকে আমরা গণ্য করি। আর রেডিয়াসটা যেটা আছে সেটা, এই যে দেখো আমি যে প্রথমে বললাম যে এখানে যদি আমি দাঁড়াই তাহলে পরে পৃথিবীর কেন্দ্র থেকে রেডিয়াসটা তো একই হবে, তাই না? পৃথিবীর কেন্দ্র থেকে রেডিয়াসটা তো আমাদের একই হবে। আমি যদি একটা দোতলা বিল্ডিংয়েও দাঁড়াই তাহলেও কিন্তু আমি এখানে থাকবো। সেটা কিন্তু খুবই নগণ্য পৃথিবীর রেডিয়াস, মানে দূরত্বটার জন্য আর কি, আমাদের এবং পৃথিবীর কেন্দ্রের মাঝখানে যে দূরত্বটা আছে সেইটার জন্য কিন্তু এটা খুব নগণ্য, সেই জন্য আমরা এটাকেও নেগলিজেবল ধরি। তাই রেডিয়াস অফ আর্থ মানে পৃথিবীর যেই ব্যাসার্ধটা আছে আমরা কিন্তু ওটাই ধরে ফেলি। তো জির মানটা হচ্ছে গ্র্যাভিটেশনাল, এই যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইনটু পৃথিবীর মাস অফ আর্থ ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে পৃথিবীর যেই ব্যাসার্ধ আছে তার স্কোয়ার। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের মান এটা পুট করার পরে, পৃথিবীর মাস বা ভর যেটা আছে সেটা পুট করার পরে, আর পৃথিবীর রেডিয়াসের স্কোয়ার যেটা আছে সেটা পুট করার পরে আমাদের আসছে হচ্ছে 9.5। সেই জন্য ছোট হাতের যে জির মানটা হচ্ছে সেটা হচ্ছে 9.5। এতটুকু খুব সুন্দর করে আমি চেষ্টা করেছি বোঝানোর, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা। এখন আমরা আছি আরেকটা টার্মে, সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। হোয়াট ইজ এসকেপ ভেলোসিটি? এসকেপ ভেলোসিটি হচ্ছে আমি যদি আজকে আকাশে উড়তে চাই, আর সোজাসুজি যদি আমি আকাশে উড়তে চাই তাহলে পরে, বা আকাশে উড়ে পৃথিবীর থেকে বেরিয়ে যেতে চাই, পৃথিবীর আকর্ষণ বলের থেকে আমি দূরে যেতে চাই, তখন আমার স্পিড লাগবে হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই যে এই পার্টিকুলার 11.2 কিলোমিটার পার সেকেন্ড, সেটা যদি কেউ উপর দিকে উঠতে সেটা যদি কেউ উপর দিকে উঠতে এই স্পিডটা পেয়ে যায় 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে পরে সে পৃথিবীর যেই আকর্ষণ বলটা আছে সেটার থেকে, বা পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা পৃথিবী সব জিনিসকে যেই ফোর্সটা দিয়ে টানছে সেটার থেকে ঊর্ধ্বে গিয়ে ও স্পেসে চলে যেতে পারবে। যেহেতু এই ঘটনাটার মাধ্যমে পৃথিবীর থেকে পালিয়ে যাওয়া বোঝাচ্ছে, সেই জন্য এই পার্টিকুলার এই স্পিডটাকে এসকেপ ভেলোসিটি বলছে। এসকেপ মানে পালিয়ে যাওয়া, ভেলোসিটি মানে স্পিড বা গতিবেগ। সেই জন্য পৃথিবী থেকে পালিয়ে যাওয়ার যেই গতিবেগ সেটাকেই আমরা এসকেপ ভেলোসিটি বলছি। এসকেপ ভেলোসিটিকে প্রকাশ করা হয় ভেলোসিটি নিচে ই দিয়ে। এসকেপ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে 2gm/r, √2 গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইন্টু মাস অফ আর্থ ডিভাইডেড বাই রেডিয়াস অফ আর্থ। এই মানটা করলে পরে আমরা পাবো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তুমি যদি এখান থেকে পায়ের মধ্যে যদি ওই রকেট লাগিয়ে 11.2 কিলোমিটার পার সেকেন্ড স্পিডটা অতিক্রম করে নিতে পারো ওপর দিকে যেতে যেতে, তাহলে পরে তুমি একটা সময় পরে গিয়ে পৃথিবীর যেই বায়ুমণ্ডল আছে ওখান থেকে বেরিয়ে যাবে। আর পৃথিবীর, আমরা জানি যে বায়ুটাকে পৃথিবী আকর্ষণ করে রাখে নিজের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে। সেই জন্য বায়ুমণ্ডল থেকে যদি আমরা বেরিয়ে যেতে পারি তাহলে আমরা এতটুকু শর্টকাটে বলা যায় যে পৃথিবীর গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে সেটার মধ্যে থেকে আমরা কিন্তু বেরিয়ে যাব তখন। তো সেই স্পিডটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আমাকে একটা কথা বলো, যে আমি যদি আজকে যেতে চাই তাহলে পরে যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড স্পিড দরকার হয়, তাহলে একটা রকেট যদি যেতে চায় বা একটা বড় স্পেস ক্রাফট যদি যেতে চায় তাহলে পরে তার স্পিড কত হবে? তাহলে পরে তার স্পিডও সেম 11.2 কিলোমিটার পার সেকেন্ড হবে, সেম ফর এভরি অবজেক্ট। কোনো অবজেক্টের ক্ষেত্রে এই স্পিডটা কম বা বেশি হয় না। হ্যাঁ, হতে পারে যে ইন্ধন বেশি লাগলো, হতে পারে যে অনেক পাওয়ার লাগলো, অনেক ফুয়েল লাগলো, বাট এই স্পিডটা যদি কেউ অতিক্রম করতে পারে সে 1 টনেরও ওয়েটের হতে পারে, 1 গ্রামের ওয়েটেরও হতে পারে, আবার 100 মেট্রিক টন গ্রামেরও মানে সাইজ ওয়েটেরও হতে পারে।
ঠিক আছে, 1 টনেরও হতে পারে, 100 টনেরও হতে পারে, আবার 1 গ্রামেরও হতে পারে। জাস্ট এই স্পিডটা যদি আমরা পেতে পারি তাহলে পরে আমরা পৃথিবীর যেই গ্র্যাভিটেশনাল ফোর্স আছে এটা ছেড়ে স্পেসে চলে যেতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি এখানে, এই যে জির মান উপরে গেলে পরে জির মান কমবে, আবার নিচে গেলে পরেও জির মান কিন্তু কমবে। এটা সবার একটু ভুল ধারণা থাকে যে এটার কেন্দ্রের দিকে যদি আমরা যাই তাহলে পরে জির মানটা বাড়বে না। অ্যাকচুয়ালি পৃথিবীর ভূপৃষ্ঠে যদি কোনো জিনিস থাকে সেটা যদি উপরের দিকে যায় তাহলে পরেও মাধ্যাকর্ষণ শক্তির মানটা যেটা হবে সেটা কমতে থাকবে, এবং আমরা যদি পৃথিবীর নিচের দিকে যাই তাহলে পরেও মাধ্যাকর্ষণ শক্তির মানটা সবসময় কিন্তু কমতে থাকবে। আজকের ক্লাসটা যেহেতু একটু ম্যাথামেটিক্যাল টার্ম বেশি আছে, আজকের ক্লাসটা আমি একটু শর্টই রাখবো, এতটুকুই রাখবো আজকের ক্লাসটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে, চ্যানেলটাকে লাইক করো এবং ভিডিওটাকেও লাইক করো। অ্যাকচুয়ালি চ্যানেল লাইক করা যায় কিনা আমি ঠিক জানি না, বাট ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো, যাতে নেক্সট টাইম যখন আমি এটার পার্ট 2টা দেবো আর কি ভিডিওতে, তখন তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং তারপর এই সিরিজটা কিন্তু কন্টিনিউ করতে পারবে।